চট্টগ্রামে প্রতি মাসে গড়ে ১৬টির বেশি খুন, গ্রেফতারের পর জামিনে বেরিয়ে ফের জড়াচ্ছে অপরাধে। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে রাতের আধারে ৩০-৪০ জনকে পুশিনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ। দেশের সব অঞ্চলের সম্ভাবনাকে মাথায় রেখে এবারের বাজেট, চট্টগ্রাম হবে লজিস্টিক হাব। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। শুনছিলেন শিরোনাম, পুরো খবরে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে আবারও ৩০ থেকে ৪০ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে তা প্রতিহত করেছে বিজিবি। স্থানীয়রা জানান, গেল রাতে নামুক চাকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫ এলাকা দিয়ে ফ্লাইট লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিজিবি। এছাড়া বিজিবির সাথেও অবস্থান নেন বিপুল সংখ্যক গ্রামবাসী। বিজিবি জানায়, সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলেছে ভিন্ন এক মানবিক সংকটের। পুশিনের শিকার শিশুসহ ৪ ভারতীয় নাগরিক ১ বছরেরও বেশি সময় ধরে ফিরতে পারছেন না নিজ দেশে। তাদের ফেরত পাঠাতে আইনি জটিলতা না থাকলেও ভারতের পক্ষ থেকে মিলছে না সাড়া। যদিও প্রশাসনের দাবি, তাদের পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এতে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। জন্মভূমিতে ফেরার অপেক্ষা যেন শেষ হচ্ছে না। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই ৪ জন ১ বছরেরও বেশি সময় ধরে রয়েছেন বাংলাদেশে। গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করা হয় ৬ ভারতীয়কে। এরপর তাদের নামে অনুপ্রবেশের মামলা হয়। আইনি প্রক্রিয়া শেষে গেল ডিসেম্বরে ভারতে ফেরেন সোনালী খাতুন ও তার শিশু। তবে এখনও যেতে পারেননি দানেশ শেখ, সুইটি বিবি এবং তার ২ শিশু কুরবান ও ইমাম। সুপ্রিম কোর্টে আমাদের রায় দিয়েছে, আমরা দেশে ফিরতে যেতে চাই। ভারত আমাদের দেশ। ডিসিজিকে অনুরোধ করেছি আমাদেরকে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করেন। আদালতের জামিনে মানবিক কারণে এই ৪ জনকে আশ্রয় দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ফারুক হোসেন। কিন্তু এতদিনেও প্রত্যাবর্তন সম্পন্ন না হওয়ায় তিনিও পড়েছেন বিপাকে। দীর্ঘদিন জেল খাটার পরে আদালত এদেরকে আমার জিম্মায় জামিন দেয়। আজকে ৬ মাস হলো এদের জামিন দেওয়া। ৬ জনকে জামিন দিয়েছিল। জামিনের ৫ দিন পরে সোনালী বিবি আর সোনালী বিবির ছেলে সাবির শেখ, এই ২ জনকে কিন্তু ভারত সরকার নিয়ে নেয়। আইনজীবীরা বলছেন, তাদের ফেরত পাঠাতে আইনি জটিলতা নেই। জেলা প্রশাসকের দাবি, ৪ নাগরিকের প্রত্যাবর্তন অনেকটাই নির্ভর করছে ভারতীয় কর্তৃপক্ষের ওপর। আমরা চাচ্ছি যে, যেহেতু ভারতীয় নাগরিক এবং অসহায়ভাবে জীবনযাপন করছে, ফলে তার দ্রুত মামলার নিষ্পত্তি হয়ে তারাকে আইনগত প্রক্রিয়ায় পুশব্যাকের মাধ্যমে ভারতে প্রেরণ করা যেতে পারে। আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি এই বিষয়টা নিয়ে। এখন সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসলে এই বিষয়টি সমাধান হবে বলে আমরা আশা করছি। কাঁটাতারের দুপাশে রাষ্ট্রীয় প্রক্রিয়া চললেও দ্রুত নিজ ঘরে ফিরতে চান তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। আরও জানাতে আমাদের সাথে রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস যুক্ত হচ্ছেন। সুমন, কি অবস্থা রাজবাড়ীতে? আসলে ডেঙ্গুর পরিস্থিতির খবরই জানতে চাচ্ছি। এর আগে আপনার সাথে কথা হয়েছিল, আপনি বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছিলেন। এখন কি অবস্থা, কোনো ব্রিফিং হয়েছে কিনা? দৃষ্টি, বলা যায় ডেঙ্গু কিন্তু রাজবাড়ীতে চোখ রাঙাচ্ছে, কারণ গত ২৪ ঘন্টায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন ভর্তি হয়েছে। আর আমরা স্বাস্থ্য বিভাগ থেকে যে তথ্যটা পেয়েছি, সেখানে আমরা দেখেছি যে গত জুন মাসে রাজবাড়ী জেলায় মোট ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, তার মধ্যে ১৪ জনই পাংশা উপজেলায়। যদিও তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে, কিন্তু এই নতুন কিন্তু না পাংশা উপজেলাতে ডেঙ্গুর এই সংক্রমণটা। মে মাসের তথ্যটা যেখানে দেখলাম, সেখানে কিন্তু ২ জন ছিল। হঠাৎ করেই এই পাংশা উপজেলায় আমরা দেখছি যে জেলার মধ্যে এই ডেঙ্গু সংক্রমণটা বেশি হয়েছে। আমরা জেলা সদর হাসপাতাল
হাসপাতালে কিন্তু আমরা যেটি দেখছি উপজেলার সদর উপজেলা, সেখানে কিন্তু এখন পর্যন্ত এই চলতি মাসে কোনো ডেঙ্গু আক্রান্ত হয়ে এই সদর হাসপাতালে ভর্তি হয়নি। তবে এই যে শহর থেকে ডেঙ্গু কিন্তু গ্রাম অঞ্চলে দিকে গিয়েছে এবং সেখানকার সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, এবং বিষয়টি নিয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগ বেশ উদ্বিগ্ন। গত কয়েকদিন আগে রাজবাড়ী সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন হঠাৎ পরিদর্শনে। তিনিও কিন্তু তখন বিষয়টি নিয়ে বলেছিলেন যে এই বর্ষা আসছে, ডেঙ্গু মোকাবেলায় কিন্তু সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারপরে আমরা দেখেছি যে এই সচেতনতামূলক বেশ কিছু স্বাস্থ্য বিভাগের কার্যক্রম। রাজবাড়ী যে 5টি উপজেলা রয়েছে, এর মধ্যে আমরা দেখছি যে শুধু পাংশা এবং বালিয়াকান্দি উপজেলাতেই এই ডেঙ্গু রোগী হঠাৎ করেই পাওয়া যাচ্ছে। বাকি যে 3টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগের সেই তথ্য থেকে ডেঙ্গু আক্রান্তের কোনো খবর পাইনি। ফলে এই যে গ্রামে যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তারা কিন্তু গ্রাম থেকেই হচ্ছে। আমরা অতীতে যেটি দেখেছি যে ঢাকা বা অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা সেবা নিত, কিন্তু এবছর আমরা যে একটি পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যারা যেসব রোগী ভর্তি হয়েছে, চিকিৎসা সেবা নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, সেখান থেকে আমরা জেনেছি যে এই রোগীগুলো কিন্তু বাড়ি থেকেই ডেঙ্গুতে সংক্রমিত হয়েছিল এবং চিকিৎসা সেবা নিয়েছে। ফলে স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে বর্ষা যেহেতু শুরু হয়েছে, সে পানি জমে, অর্থাৎ ডেঙ্গুর যে বাহক অ্যাডিস মশা যেখানে জমবে, সেই পানি যেন কোথাও 3 দিনের বেশি বৃষ্টির পানি জমে না থাকে। পানি জমে থাকে এমন কোনো পাত্র যেন বাড়ির আশেপাশে না থাকে, সেগুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বলেছে। আরো যেটি স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়েছে যে ডেঙ্গু যেহেতু এখন শহর কেন্দ্রিক একটা সময় রোগ থাকলেও এখন সেটি গ্রাম পর্যায়ের দিকে চলে যাচ্ছে, সেজন্য সবাইকে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে সাবধান হতে হবে। মূলত এই ছিল দৃষ্টি রাজবাড়ির ডেঙ্গু পরিস্থিতি। জি, সুমন বিশ্বাস, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। রফিকুল ইসলাম খান সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন। রফিক, গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ আপডেট আপনার কাছ থেকে জানতে চাই। দৃষ্টি গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন রোগী ভর্তি হয়েছে, আর 24 ঘন্টাতে ছাড়পত্র পেয়েছে 3 জন, একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে এবছর গাজীপুর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 54 জন রোগী, আর একজন মারা গেছে। এটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। এই হাসপাতালে আসলে প্রতি বছরই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়। এবছরও কিন্তু পৃথক 2টি ওয়ার্ড খোলা হয়েছে এবং সেই ওয়ার্ডে কিন্তু স্বাস্থ্য কর্মীরা যে সমস্ত ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা দিচ্ছেন। আমাদেরকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন এ পর্যন্ত যে সমস্ত রোগীরা এসেছেন তাদেরকে তারা সাধ্যমতো চিকিৎসা দিয়েছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে গাইডলাইন রয়েছে ডেঙ্গু চিকিৎসা দেওয়ার জন্য সেই অনুযায়ী তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে জুলাই এবং আগস্ট মাসে কিন্তু আমরা দেখি আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যায় এবং সেই যাতে এবছর যদি বেড়ে যায় সেটি সামাল দেওয়ার জন্য কিন্তু তারা আসলে যে পর্যাপ্ত বেডের দরকার সেই ব্যবস্থা নিয়েছে। আর যে সমস্ত রোগীরা আসলে মূলত আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু অধিকাংশই গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। তো যারা আক্রান্ত হচ্ছে তারা যেটি বলছেন যে মশক নিধনের ঔষধ দেওয়ার কথা, সেটি কিন্তু তারা আসলে ওইরকম দেখছেন না। অন্যদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলছেন ডেঙ্গু নিধনের জন্য পর্যাপ্ত পরিমাণের ঔষধ কেনা হয়েছে এবং যে 57টি ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডে ঔষধ প্রেরণ করা হয়েছে এবং স্বাস্থ্য যে সিটি কর্পোরেশন যে সমস্ত লোকজন রয়েছে পরিচ্ছন্ন কর্মীরা তারা সেই ঔষধ আসলে প্রয়োগ করছেন। তাছাড়া যে সমস্ত ময়লা আবর্জনা রয়েছে ড্রেন সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন সেটিতে দাবি করছেন। অন্যদিকে যে সমস্ত রোগীতে আক্রান্ত হচ্ছেন তারা যেটি বলছেন শুধু সিটি কর্পোরেশন নয়, যে সমস্ত উপজেলা এবং ওয়ার্ড রয়েছে প্রতিটি ইউনিয়ন রয়েছে সেই পর্যায়ে যদি ডেঙ্গু রোগের যে ঔষধ সেটি যদি আগে থেকে ছেটানো হয় তাহলে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু কমানো সম্ভব। আমরা গেল বছর কিন্তু দেখেছি প্রতিদিন 100-র উপরে কিন্তু গাজীপুরে রোগী আক্রান্ত হয়েছে। এবছর যেন সেই মহামারী যেন ছড়িয়ে না পড়ে, অর্থাৎ রোগীর সংখ্যা যেন না বাড়ে, সেজন্য আগে থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দাবি জানিয়েছেন গাজীপুরবাসীরা। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। দৃষ্টি। রফিকুল ইসলাম খান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। চট্টগ্রাম হবে লজিস্টিক হাব, একই সাথে শাহ আমানত বিমানবন্দরকে যাত্রী ও কার্গো হাবে পরিণত করা হবে।
এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, এবারের বাজেটে দেশের সব অঞ্চলের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে গুণগত মান উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়নের কথাও বলেন মন্ত্রী। বাজেট পাশের পর শনিবার প্রথম নিজ শহর চট্টগ্রামে আসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর কথা বলেন সাংবাদিকদের সাথে। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে মাথায় রেখে প্রণয়ন করা হয়েছে এবারের বাজেট, যাতে সুষম উন্নয়ন হয় সবখানে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেটাকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। বন্দর, ভৌগোলিক অবস্থান সহ নানা কারণে বাজেটে চট্টগ্রামকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এই অঞ্চল হবে লজিস্টিক হাব, যার বড় কেন্দ্র হবে সমুদ্র ও বিমানবন্দর। চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে এবং চট্টগ্রাম এয়ারপোর্ট নিয়েও চিন্তা আছে, এটাকে কার্গো হাব, প্যাসেঞ্জার হাব করার এটাও আছে পরিকল্পনার মধ্যে সার্বিকভাবে। এবং এখানে চাইনিজ জোন, চাইনিজ ইকোনমিক জোন হতে যাচ্ছে এবং ঢাকা চট্টগ্রাম লিঙ্কের জন্য যে লাকসামের যে বিষয়টা আছে, তো 2 ঘন্টা ট্রাভেল টাইম যাতে কমে আসে ট্রেনে, সেটাও বলা আছে। সবগুলো হলে চট্টগ্রাম থেকে যে করিডোর বাংলাদেশের সাথে সেটা হবে, লজিস্টিক্যাল হাব হবে, বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে। পরে চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। বলেন, স্বাস্থ্য খাতে অতীতের যে কোনো সরকারের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় এবারের বাজেটে। স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নের কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে এত বড় বরাদ্দ স্বাস্থ্য খাতে কোনো সময় হয়নি। আমরা চাই এই টাকাগুলো যেখানেই বিনিয়োগ হবে, এটা একটা প্রতিদান দেশের মানুষ দেশ পেতে হবে। এটার অ্যাবসেন্স অনেক দিন ছিল, প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর অব্যবস্থাপনা হয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এই জায়গাটা যদি আপনারা একটু মনোযোগী হন, বিনিয়োগের জন্য ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। টাকা তো অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু এটা প্রপার ইউজ, কোয়ালিটি প্রজেক্টে আমরা ইনভেস্ট করতে চাই। এর আগে চট্টগ্রাম সলগলা এলাকায় ঈশান মিস্ত্রি হাট থেকে বারেকালী সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন অর্থমন্ত্রী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আগামী 10 থেকে 12 সপ্তাহের মধ্যে প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা হবে। শনিবার দুপুরে সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ে এই কথা বলেন মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, প্রতিবন্ধী সমাজের বোঝা নয়, তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। ম্যাক্সিমাম 10 থেকে 12 সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেক উপজেলায়, আপনার রংপুর শহর সহ সর্বত্রই চালু হয়ে যাবে। প্রত্যেক জেলায় স্ট্যান্ডার্ড প্রতিবন্ধী স্কুল যাতে থাকে, আর প্রত্যেক উপজেলা পর্যায়ে মিনিমাম একটা করে যাতে হয়, সেই জন্য আমরা প্রতিবন্ধী স্কুলের ব্যাপারে আমরা সব যাচাই বাছাই করছি। নিজেদের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। তিস্তা পার পরিদর্শনে গিয়ে এই মন্তব্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর। বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দ্রুতই তিস্তা পার সহ লালমনিরহাটের মানুষের উন্নয়ন ও কর্মসংস্থান তৈরি হবে। এ সময় পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে বলেও জানান ত্রাণমন্ত্রী। অভিযোগ করেন, বিগত সময়ে ভারতের দাদাগিরির কারণে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা পায়নি, তাই এখন পানির সুষম বন্টন নিশ্চিত করতে হবে। এখন বাজেট দিয়েছিল যে 12,000 কোটি টাকা লাগবে, এখন হয়তো আরও 2-3 হাজার কোটি টাকা বেশি লাগতে পারে। এটি আমাদের নিজস্ব অর্থায়নের তো করা সম্ভব। বাংলাদেশের এটি 10 বছরের পরিকল্পনা। এই 5 বছরে যদি এই টাকা আমরা সংগ্রহ করতে পারি বা দেওয়া সম্ভব হয়, তাহলে নিজস্ব অর্থায়ন করা সম্ভব। কারিগরি সহায়তা যে কোনো দেশ থেকে আমরা নিতে পারি যারা এই ব্যাপারে অভিজ্ঞ। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই কৃষি কার্ড বিতরণ করছে বর্তমান সরকার। চট্টগ্রাম সহ সারা দেশে প্রান্তিক পর্যায়ে মিনি কোল্ড স্টোরেজ নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কথা বলেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দুই মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেছেন, মিনি স্টোরেজগুলো সচল রাখতে সোলার প্যানেলও স্থাপন করা হবে। ধান উৎপাদন বাড়াতে নানান পরিকল্পনার সাথে হাওর অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাওয়া রোধে আধুনিক যন্ত্রপাতি কিনতেও কাজ করছে সরকার। এছাড়া ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের স্বার্থ রক্ষায় দাদনদারদের প্রভাব কমাতেও সরকার কাজ করছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। যে ইউনিয়নে বাই করবে ধান, ওই ইউনিয়নে আগে প্রচার করবে যে অমুক দিন অমুক বাজারে বা অমুক স্কুল মাঠে বা অমুক মাঠে সরকারের পক্ষ থেকে ধান কিনা হবে। যেই সমস্ত কৃষকেরা বিক্রি করবেন ধানের রেটেই এতটা থেকে এতটা পর্যন্ত নিয়ে আসেন। এই মধ্যস্বত্বভোগীর থেকে উৎপাদনকারীদের যেন ন্যায্য দাম পায়, ওই ব্যাপারে আমাদের চিন্তা আছে, আমাদের চেষ্টা আছে। জায়গার মালিকানা দাবি করে পঞ্চগড় সদরে চলাচলের সড়কের প্রতিবন্ধকতা তৈরি করছে প্রভাবশালী কয়েকটি পরিবার। রাস্তার মাঝখানে রোপণ করা হয়েছে সুপারি গাছ, দেয়া হয়েছে বাঁশের বেড়াও। এতে চরম ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। সড়ক তৈরি হয় মানুষের যাতায়াত সহজ করতে, কিন্তু পঞ্চগড়ের সদর উপজেলার তালমা নদীর পাড় ঘেঁষা ছোট্ট সড়কটি এর ব্যতিক্রম। এখানে রাস্তার মাঝখানে রোপণ করা হয়েছে সুপারি গাছ, দেয়া হয়েছে বেড়া। সম্প্রতি নদী ভাঙনে সড়কটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, যা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেন এলাকাবাসী। পরে সড়কের 100 মিটার এলাকায় জিও ও জালি ব্যাগ দেয় পাউবু, কিন্তু স্থানীয় প্রভাবশালীরা সড়কের একটি অংশকে নিজেদের দাবি করে রোপণ করে গাছ, যার শিক্ষার্থী, পথচারী, কৃষক সহ সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মালামাল নিয়ে চলাচল করতো, এখন মনে করেন যে আগেও একটু পর্যন্ত রাস্তা ছিল, এখন এই যে সুপারি গাছ লাগাই দিয়েছে রাস্তার মাঝখান দিয়ে, এখন চলাফেরা করা যাইতেছে না। আমাদের সাধারণ মানুষের চলাচল অসুবিধা হচ্ছে এবং আমাদের মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরও চলাচল অসুবিধা হচ্ছে। আমার স্বামী অটো চালায়, এখন এই রাস্তা আটকানোর কারণে আমাদের গাড়ি চালাইতে তো সমস্যা। সরকারের কাছে আবেদন, এই রাস্তাটা যেভাবে হোক ক্লিয়ার করে দিন। যারা গাছ লাগিয়েছেন তারা দাবি করছেন, নদী তীর রক্ষার সময় ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল তাদের, কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে এমন কোনো বিষয় জানা নেই তাদের। আমার গ্রামের মানুষ বলছে আমাকে যে রাস্তাটা হয়ে যাক, তোমাকে আমরা ক্ষতিপূরণ দিব, তোমার বাঁশ গাছ কাটি পরে তোমাকে ক্ষতিপূরণ দিব। জমির বিষয়ে যে ক্ষতিপূরণ, এই বিষয়ে আমাদের কাছে কখনো দাবি করা হয় নাই এবং স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা পূর্বক আমাদের যে নকশা পাওয়া গেছে সেই নকশা আলোকে এই কাজটি বাস্তবায়ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই সড়কটি সন্ন্যাসী পাড়ার অন্তত 300 পরিবারের কয়েক হাজার মানুষ ব্যবহার করে আসছেন। তাদের দাবি দ্রুত চলাচলের বাধা সরানো হোক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরো একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। জামালপুরে একটি কেন্দ্রে 2025 সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন 100 জন এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা জানান, সকালে সরকারি আশিক মাহমুদ কলেজ পরীক্ষা কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়, কিন্তু পরে দেখা যায় 100 জন শিক্ষার্থীর প্রশ্নপত্র 2025 সালের সিলেবাস অনুসারে করা। কলেজ কর্তৃপক্ষ দাবি করে, পরীক্ষার আগে প্রশ্নপত্র দেখার সুযোগ না থাকায় 2026 সালের প্রশ্নপত্রের সাথে বিগত সালের প্রশ্ন সরবরাহ করা হয়েছে। এই ঘটনায় বোর্ডে যোগাযোগ করা হলে জানানো হয় 100টি উত্তরপত্র নমনীয় ও 2025 সালের প্রশ্নপত্র অনুসারে মূল্যায়ন করা হবে। বান্দরবানের দুর্গম থানচি এলাকায় অস্ত্রসহ কেএনএফ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। আটক যৌথান বম সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার বাসিন্দা। সকালে ওই এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। কেএনএফ ও ইউপিডিএফ সদস্যরা রুমা ও থানচির দুর্গম এলাকায় অবস্থান করছে এমন তথ্যে 28 জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সন্ত্রাসী বিরোধী অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে আটক হয় যৌথান বম। পরে তাকে হস্তান্তর করা হয় পুলিশের কাছে। চট্টগ্রামের নতুন উপজেলা উত্তর ফটিকছড়ির কার্যালয় হতে হবে ফটিকছড়ির উত্তর অংশে, এমন দাবি জানিয়েছেন স্থানীয়রা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি মহল ভোজপুরে নতুন উপজেলার কার্যালয় স্থাপন করতে চক্রান্তে নেমেছে, যা কখনো মেনে নেওয়া হবে না।
বক্তারা বলেন যে কষ্ট লাঘবে বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট ও ভোজপুর এই 4টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠন করা হলো। তার কার্যালয়ে ভোজপুরে হলে ভোগান্তি থেকেই যাবে। প্রয়োজনে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে উপযুক্ত স্থান নির্ধারণের দাবি জানান ভুক্তভোগীরা। দূরত্বের কারণে বর্তমান ফটিকছড়ির উপজেলার পরিষদের সরকারি সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত উত্তর অংশের মানুষেরা। যেহেতু সরকার মনে নতুন উপজেলার সদর হিসেবে ভোজপুরকে নির্ধারণের খবরে ক্ষোভে ফুঁসে উঠেছে উত্তরের 3টি ইউনিয়নের বাসিন্দা এবং দক্ষিণের 1টি ইউনিয়নের বাসিন্দা। এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণান্ত্রিক কর্মসূচি পালন করলেও ভবিষ্যতে বিষয়টি নিয়ে বড় ধরনের সংঘাত সৃষ্টির আশঙ্কা রয়েছে। কোনোভাবেই আমি মনে করি না জাতীয় এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে অবদান রাখা যে বিষয়টি আছে সেই বিষয়টিতে ভোজপুর আমাদের চেয়ে কোনো অংশে এগিয়ে আছে। কোনোভাবে গোজামাল দিয়ে দক্ষিণকে তার সাথে যুক্ত করে উত্তর এবং দক্ষিণের মাঝামাঝি কোথাও উপজেলা হেডকোয়ার্টার স্থান নির্ধারণ করা উত্তরের জনগণ মেনে নেবে না। উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি গঠন করে এবং আপনারা সহ সাথে থেকে ফটিকছড়ি থেকে শুরু করে বাগান বাজারের শেষ পর্যন্ত আমরা আপনারা সহ গিয়ে দেখেন আসল দূরত্ব এবং আসল স্থানটা কোথাও হওয়া যুক্তিযুক্ত। দর্শক, এই ছিল দেশ 24-এর এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে।